আসসালামু আলাইকুম। অচিনপুরের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, আমরা অচিনপুর আজকে এসেছি টাঙ্গাইলের সাগরদিঘিতে। এটি একটি বড় দিঘি এবং এটি হচ্ছে যে মিথ রয়েছে সাগরদিঘি তারই একটি জায়গা এই টাঙ্গাইলের এই জায়গাটা, এবং এই জায়গাটার আমাদের অচিনপুরকে সন্ধান দিয়েছে অচিনপুরের আরও একটি মেম্বার রিয়াজউদ্দিন খোকন ভাই। খোকন ভাই, আপনার এইটার সন্ধানটা আপনি আমাদের কীভাবে পেলেন বা আমাদেরকে জানালেন কোথেকে? এর আগে আপনি এসেছিলেন এর আগে? আসলে আমি এই অঞ্চলের সখীপুরি উপজেলার বিয়ে করেছি, তো সেই সুবাদে আমার বিভিন্ন জায়গায় ঘোরা থেকে এখানে আসা। আমি তো আগে সাগরদিঘি সম্পর্কে কিছুটা জানতাম, তো এটা যেহেতু খুব কাছাকাছি, তো আমি এখানে এসে এই সম্পর্কে এটা দেখায় জানছি, পড়েছি, মানুষকে জিজ্ঞাসা করেছি, সেই থেকে জানা। যেমন আপনি তো থিয়েটার করেছেন, থিয়েটার করা এবং থিয়েটার করার লোক আমরা সবাই জানি যে কমলারানীর সাগরদিঘি, সেই সুসং দুর্গাপুরের কমলারানীর সাগরদিঘি শো করেছি, 3টা শো নিজেও করেছেন। এবং সেই সাগরদিঘি আর এই সাগরদিঘি এক না, প্রধান ঘাট, সেই ঘাটটায় আমরা যাব। তারপরে আশেপাশে কি কি স্থাপনা আছে বা দেখতে কেমন সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আমাদের সাথেও আপনারা এই পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। চলেন খোকন ভাই। তবে এখানে যে স্থাপনাগুলো যেগুলো আছে এগুলো খুব বেশি দিন আগে না, এগুলো বোধহয় নতুন বেদখল হয়েছিল জায়গাটা, সেই যার কারণে নতুন স্থাপনাগুলো তৈরি হয়েছে। এরকম বেদখল বলতে বোঝা যায় আসলে এটা সরকারি কোনো একটা মন্ত্রণালয় এটাকে নিয়ে নিয়েছে, এবং আমি আসলে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সরকার যাদেরকেই দিয়েছে তারাই ওইখানে নিজেদের জন্য স্থাপনা তৈরি করেছে। একরকম বলা যায় যে রক্ষক যখন ভক্ষক, সেইটাই। এই হচ্ছে সুপ্রিয় ভিউয়ার, এই হচ্ছে কমলারানীর সাগরদিঘি, এবং আমি বারবারই কমলারানীর বলে ফেলি, কিন্তু এটি একটি সাগরদিঘি। এই যে এটি প্রধান ঘাট, এইটা আপনার ঘাটটা দেখি আমরা, বিশাল বড় একটা দিঘি। তবে খোকন ভাই, আপনি যাই বলেন যে মানে যত বড় দিঘিগুলোকে এক সময় মানে আমার কাছে যেটা মনে হয়, যতগুলো বড় দিঘি দেখেছি সবগুলোতে দিঘির সাথে একটা সাগর দিঘি বলা হয়। আমার মনে হয় এই একটা যোগসূত্র কোথাও একটা আছে, যে বড় দিঘি হলেই তাকে বোধহয় নাম দেওয়া হয় যে সাগর দিঘি। আমার কাছে এরকম মনে হয়, কারণ আমরা যে গল্পে বা ময়মনসিংহ গীতিকায় যে কমলারানীর সাগর দিঘির গল্প যেটা শুনেছি, যেটা আমরা বিভিন্ন আপনি শো করেছেন, সেখানে সুসং দুর্গাপুরের রাজা ধর্মরাজ। আর এই যে সাগর দিঘি, এইটার এখানকার লোকমুখে এবং আমরা যে উইকিপিডিয়াতে যে ঘাটাঘাটি করেছি সেখানে সাগর পাল তার নাম বলা হচ্ছে। কিন্তু মূল গল্পটা একই, যে দিঘি খনন করা হয়, সে দিঘির মধ্যে পানি ওঠে না, তারপরে রানীকে স্বপ্নে দেখে, এবং আমাদের সেই ওই কমলারানী সাগর দিঘিও তো তাই, যে স্বপ্নে তাকে কাল নাগ বলে যে রানী যদি দিঘির মাঝখানে গিয়ে গোসল করে তাহলে এই মানে দিঘিতে পানি আসবে। নানা ধরনের গল্প আছে, আরও ধরনের মিথ আছে, যে কোনো জায়গায় গল্পে পাওয়া যায় যে রানী চায় নাই যে দিঘি খনন করা হোক, কারণ রানী আগেই টের পেয়েছিল। এরকমও কিন্তু মিথ আমরা বিভিন্ন লোককাহিনীতে পাই, এবং সেই জানি না মিথগুলোর সাথে কোথায় যোগসূত্র আছে। তবে দিঘি যে এক একটা যে সমাজে বা সেই সময়ের মানুষের পানির প্রয়োজনের কারণে যে দিঘিগুলো খনন করা হয়, এটা তো মানে বোঝা যায় যে যখন সভ্যতার বিকাশ ঘটে তখন কিন্তু মানুষ এ ধরনের দিঘি খনন করে বিভিন্ন নানা মানে প্রয়োজনে। হ্যাঁ, ওই সময় আসলে এই এলাকাটা অনেক দূর দূর পর্যন্ত আপনার পানি নেই, মানে নদ নদী নেই, যার জন্য আসলে পানি খুব সংকট। যা এই থেকে এখানে পানির সংকটের কারণেই রাজা সাগর পাল উনি এই দিঘিটা খনন করেন, এবং কথিত আছে যে রাজাকে রাজা স্বপ্ন দেখেছিল রাতে রানীকে মাছ পুকুরে যদি নামানো হয় তখন পানিটা আসবে। তো রাজা তখন দিনক্ষণ ঠিক করে লোকজন সব তার রাজ্যের যত প্রজারা ছিল তাদেরকে নিয়ে এখানে চতুর্দিকে করেছিল, জমায়েত করেছিল, এবং রানী আস্তে আস্তে নেমে গেছে। রানী যত নেমেছে পানি তত উঠেছে, রানী যত মাছ গেছে পানি তত উঠেছে।
ওই সময় পানির যে ক্রাইসিসটা ছিল, ওই পানি দেখে যারা ছিল, প্রজারা ছিল, তারা এতটাই আনন্দ ঘন ইয়াতে ছিল যে রানী যে ডুবে যাচ্ছে সেদিকে তাদের খেয়াল ছিল না। যদিও পরে রাজা অনেক চেষ্টা করেছে রানীকে উদ্ধার করার, কিন্তু উদ্ধার হয়নি। আরেকটা মজার ইয়ে হচ্ছে, রানীর একজন দুগ্ধজাত বাচ্চা ছিল। হ্যাঁ, এই ইয়াতে কথিত আছে যে রানী প্রতি রাতে উঠে এই বাচ্চাটাকে দুধ খাওয়াতো। হ্যাঁ, আমার গা লোম দাঁড়িয়ে যাচ্ছে। পরবর্তীতে এখনো আপনার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এই জায়গাটাকে, এই দিঘিটাকে খুব পবিত্র মনে করেন। আমি একবার ওই ঘাটে দেখলাম যে একদল সনাতন পরিবার তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসছে। খুব সম্ভবত তার কোনো অসুখ বিসুখ ছিল, যার কারণে সে হয়তো মানত করেছে। বাচ্চাটা হয়তো সুস্থ হয়েছে। ওই পাড়ে এসে, ওই ঘাটে এসে ওই বাচ্চাটাকে পুকুরে নামিয়ে, এই দিঘিতে নামিয়ে দুধ দিয়ে গোসল করালো। এবং সে একটা খাসি নিয়ে এসেছে ছোট, সেই খাসি পাতিল, হাঁড়ি পাতিল সব নিয়ে এসছে। ওইখানে রান্না টান্না করে লোকজন নিয়ে খেয়ে চলে গেছে। মানে এইটা একটা এটা এখনো হয়। তবে এই যে টাঙ্গাইলের যে ঘাটাইল বা এই যে অঞ্চলটা, এটি তো একটা মধুপুরের যে ব্লক, সেই ব্লকের একটি পাহাড়ি, এখানে টিলা ছিল। হ্যাঁ, মানে এটা তো একটা পাহাড়ি টিলা এলাকা জায়গা, এবং এই জায়গা একটা উঁচা জায়গা, এখানে পানির স্বল্পতা ছিল বোঝাই যাচ্ছে। এবং আশেপাশে কি কোনো নদী আছে এটার, মানে আশেপাশে এই জায়গাটার? না, আশেপাশে এখানে খুব একটা 30 কিলোমিটারের মধ্যে নদী আছে বলে আমার ঠিক মনে হয়। এরকম যে কারণে এই যে পানির স্বল্পতার জন্য যে এই দিঘিটা। এবং এবার একটু খোকন ভাই আমাদেরকে একটু জানাবেন যে এই জায়গাটায় কিভাবে আসতে পারবে, আসার উপায়টা কি যে দেখার জন্য? খুব সিম্পল। এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড গেলে, মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনার মহাখালী থেকে সাগরদিঘি বাস আছে, সরাসরি বাস আছে। সরাসরি মহাখালী থেকে সাগরদিঘি সরাসরি বাস, বা ওই বাসেও। সুপ্রিয় ভিউয়ার, আমরা সাগরদিঘির এখন উল্টো পাশে এসেছি, এবং এই পাশ থেকে আপনাদেরকে সাগরদিঘিটি কেমন দেখায় সেটি আপনাদের দেখাবো। এবং এই সাগরদিঘিটি সম্পর্কে আমরা আরও একটু বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাই, এবং এই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই। তো সেই বিষয়গুলো শেয়ার করতে পল্টু, আমাদের এই যে সাগরদিঘির যে স্থাপনা কবের এবং এইটার আয়তন, এই সম্পর্কে একটু আমাদেরকে দর্শকদের একটু আমরা ইনফর্ম করি। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি, সাগরদিঘি, এই যে আমরা যার সামনে দাঁড়িয়ে আছি, এই সাগরদিঘির ঐতিহাসিক কোনো দিন তারিখ উল্লেখ নেই। এটি আসলে শুধু উল্লেখ আছে পাল বংশের রাজাদের দ্বারা এটি নির্মিত হয়েছিল। এবং এটির যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি বিশাল এলাকা জুড়ে, এটি আয়তন 13 একর জমির উপর, 13 একর জমির উপর এটি খনন করা হয়েছিল। আর আমি আরেকটু বলতে চাই যে এই যে এত বড় দিঘি, এত লোকমুখে এত কথা, এত গাল গপ্প যাই থাকুক না কেন, এটির খনন করার পেছনে নিশ্চয়ই জনকল্যাণমূলক কোনো উদ্দেশ্য ছিল। এটি আমি সবসময় ফিল করি যে আমরা যতগুলো প্রাচীন নিদর্শন দেখেছি, সব কিছুর পেছনেই কিন্তু হয়তো দুই একটা ব্যতিক্রম হবে হয়তো, আর ম্যাক্সিমামই আপনার জনকল্যাণে এগুলো তৈরি করা হয়েছিল। এই ধরনের দিঘি নিয়ে যত জায়গায়, বাংলাদেশে যত জায়গায় আছে বা ভারতে আছে, সব জায়গায় একই ধরনের আছে যে পানির সংকট মেটানোর জন্য। তো সেই হিসেবে বলা যায় যে এটা একটা জনকল্যাণমূলক কাজের জন্য এত বড় দিঘি করা হয়েছে। মানে গল্পের কথা যদি বলি, এটা হয়তো তুমিও শুনছো, আপনিও শুনেছেন যে আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখ থেকে শুনি, আমাদের গ্রামে দোহার নবাবগঞ্জে ওইখানে প্রচুর প্রাচীন নিদর্শন রয়েছে। তো ওইখানে একটা কথা প্রচলিত আছে যে প্রাচীনকালে একটা পুকুরকে দেখানো হয় যে এই পুকুরের কিনারে এসে যদি কারো উৎসব থাকতো, বিয়ের উৎসব বা কোনো পারিবারিক উৎসব থাকতো, সেই উৎসবে তো আগে তো এরকম ডেকোরেটর ছিল না, এত আয়োজন ছিল না, এত মানে প্রযুক্তি ছিল না। তখন ওই পুকুরের ঘাটে এসে নাকি রাত্রেবেলা যদি লিস্ট দিয়ে যাওয়া হতো যে আমার 100 থাল লাগবে, 100 গ্লাস লাগবে, প্লেট লাগবে, ইত্যাদি ইত্যাদি, পরের দিন সকালে নাকি ওই সেই ঘাটের মধ্যে ওই লিস্ট অনুযায়ী ওই জিনিসগুলো পাওয়া যেত।
এমনি করে মানুষ নাকি তাদের এই সেই বিভিন্ন অনুষ্ঠানগুলো পরিচালনা করত এবং অনুষ্ঠান শেষে আবার প্রথা অনুযায়ী সেই জিনিসগুলো যত সংখ্যায় এনেছিল ওগুলো আবার সংখ্যায় ফেরত দিয়ে যেতে হতো। একদিন যেটা হয়েছে, এটা বন্ধ হওয়ার পেছনে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা বন্ধ হলো কেন, তাহলে তো এখন আমাদের ডেকোরেটর লাগতো না। তো মা বললো যে আসলে এরকম অনেক দিন ধরেই চলতেছিল, তো কেউ একজন লোভে পড়ে বেশ কিছু, ওই সময় ওগুলো দামি পাত্র ছিল, দামি দামি কাঁসা বা পিতল এই জাতীয় কিছু ছিল। তো কেউ একজন ওইখান থেকে বেশ কিছু সংখ্যা, হাঁড়ি পাতিল বা থাল বাটি এগুলো সরিয়ে কিছু সংখ্যক রেখে দিয়ে নিজের কাছে, বাকিটা দেওয়ার ফলে পরের দিন থেকে সেই খাজানা আর মানুষের কল্যাণে আসতো না। এটি অবশ্যই আমার মনে হয় যে এটি যদিও গল্প, কিন্তু আসলে মানুষের যে লোভে যে পাপ হয়, পাপ থেকে যে সর্বনাশ হয়, সেটা কিন্তু আমরা অতীত ইতিহাস থেকেও জানতে পারি আমরা। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা এই যে যেই দিঘিটা আমরা দেখেছি এবং এই যে পল্টু যে কথাগুলো বলেছে যে এটি মানব কল্যাণে তৈরি হয়েছে, আসলে সত্যি যে মানব কল্যাণ ছাড়া এত বড় একটি দিঘি কেউ খনন করে, মানে ওই সময়ে মানব কল্যাণে করেছে। এবং আমাদের এই যে অত্র অঞ্চলটা আমরা এর আগেও বলেছি যে এটি মধুপুর যে গড় বলে, মধুপুর ভাওয়াল গড়, সেই গড়ের একটি অঞ্চল। এখানে প্রচুর গজারি বনাঞ্চল, গজারি বন, ছোট বড় টিলা, যেখানে দুর্গম এলাকা, পানির স্বল্পতা ছিল, যার কারণে বড় দিঘি খনন করা হয়েছে। এবং এই দিঘি একসময় খনন করেছে সেই পাল বংশীয় রাজা, তার নাম সাগর পাল। তো এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব এই জিনিসগুলোকে সংরক্ষণ করা, পরিপাটি রাখা, এই স্থাপনাগুলোকে ঠিক জায়গায় রাখা। কিন্তু আমরা আমাদের দেশের এই যে প্রবণতা, যে মানে ভূমি দখল, ভূমিদস্যু, এই যে পার ঘেঁষে স্থাপনা তৈরি করছি, এই যেহেতু এটি যে অরিজিনাল মালিক সে আর নাই, তার বংশে কেউ নাই, কিন্তু আমরা যে যার মতো দখল করে নিচ্ছি, এটি যেন না ঘটে এবং তার প্রতিবাদ আমরা করে যাচ্ছি আমাদের এই ব্লকের মাধ্যমে। আমরা কিন্তু অলওয়েজ প্রকৃতি এবং পরিবেশ এই জিনিসটার পক্ষে আমাদের এই স্লোগান, আমাদের যে পথ চলা, এইটাই। আসলে আমি খুব দুঃখের সাথে জানাই যে এটা একটা ঐতিহাসিক জায়গা, তাই না? এইখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে দেখার জন্যে। তো যেহেতু দর্শনার্থী আসে দেখার জন্যে, তো সেহেতু আমার মনে হয় যে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করব, দাবি জানাবো যে এটাকে সংরক্ষণ করার জন্যে আপনারা উদ্যোগ নেবেন। আপনারা পাড়গুলো দেখেন, আমার মনে হয় আগামী বর্ষায় এই গাছগুলো একটাও পাওয়া যাবে না, ভেঙে যাবে। হ্যাঁ, একদম হয়ে গেছে, নোংরা এবং প্রত্যেকটা পাড় ভেঙে হয়ে গেছে। এই ইয়েগুলো আপনার ওই যে মূল যে ইয়েটা আপনার যেই ঘাটটা, সে ঘাটটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, ভেঙে অলরেডি বিলীন হওয়ার পর আমরা যখন ভিতরে ঢুকেছি, এখানে ওখানে নোংরা ময়লা ফেলা গন্ধ, স্যাঁতস্যাঁতে, দাঁড়ানো যায় না। এই জিনিসগুলো খুবই বিরক্তিকর, খুবই দুঃখজনক। আমরা আমাদের অচিনপুরের মাধ্যমে আমাদের সংশ্লিষ্টদেরকে জানাবো যে আপনারা দয়া করে এই দিকটা নজর দিবেন। আমরা শুধু এটা না, প্রত্যেকটা স্থাপনা, বাংলাদেশের যতগুলো প্রাকৃতিক নিদর্শন রয়েছে সবগুলোকে সংরক্ষণ করা অতি জরুরি। কারণ আমরা বেশি দূরে যেতে হবে না, আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমি ওইভাবে যাইনি, বাট মিডিয়ার কল্যাণে দেখেছি যে ওদের স্থাপনাগুলো দেখলে, প্রাচীন স্থাপনাগুলো দেখলে মনে হয় যে এই তো হয়তো কয়েক বছর আগে তৈরি করা, এত পরিচ্ছন্ন, এত নিট অ্যান্ড ক্লিন, একটুও মানে কোথাও কোনো নিয়মের বাইরে ওরা কোনো পর্যটক ঢুকতে দেবে না। ওরা যেভাবে নিয়ম করেছে ঠিক সেই নিয়মে আপনাকে ঢুকতে হবে। আমার কথা হচ্ছে যে আমরা কেন পারবো না, আমরা কেন পিছিয়ে রয়েছি, এই বিষয়গুলো নির্ণয় করতে হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগুলো নিয়ে ভাবতে হবে। সেটাই। ওকে সুপ্রিয় ভিউয়ার, আমাদের এই দাবি থাকলো যে আচ্ছা, এখানে ওই আসার একটা বিষয় রয়ে গেছে, এটি যদি আমরা বলেছিলাম যে কিভাবে আসতে হয়, এটা বলা হয়েছে, আসার গল্পটা বলেছি। তো ভিডিও আবার বলে দিই, আর মহাখালী বাস স্ট্যান্ড থেকে
এই সাগরদিঘি পর্যন্ত সরাসরি বাস পাওয়া যায়। আপনারা সেই বাসে উঠবেন, সাগরদিঘিতে নামবেন, সাগরদিঘিতে চলে আসবেন। বাহ, অনেক সহজ পথ, এবং যারা আসতে চান আসতে পারেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। আমাদের ভিডিওতে পরিবেশ, প্রকৃতি এগুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি মনে বিন্দুমাত্র স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।